আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টার সময় আটক প্রায় ২৫০। বিদেশ থেকে অর্থ যোগান হচ্ছে বলছে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে বোমা বর্ষণের নির্দেশ দেন শেখ হাসিনা। রাজাকার হিসেবে ফাঁসি দেওয়ার কথোপকথন ফরেনসিক টেস্টে প্রমাণিত। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের নির্বিঘ্ন উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সমর্থন প্রত্যাশা। সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান। জলবায়ু উদ্বাস্তুদের জন্য সময়োপযোগী পদক্ষেপে গুরুত্ব আরোপ। দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে রংপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশগত সংকট মোকাবেলায় সহায়ক হওয়ার প্রত্যাশা। এবং এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। দুবাইয়ে ম্যাচ শুরু রাত 8:30টায়। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে গাজা নিয়ে স্ট্যাটাস দিয়ে বরখাস্ত অস্ট্রেলীয় সাংবাদিকের ক্ষতিপূরণ পাওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন জনের সাথে কথোপকথনে শেখ হাসিনা আন্দোলনকারীদের বিরুদ্ধে লিথাল ওয়েপন বা প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ও হেলিকপ্টার থেকে বোমা বর্ষণের নির্দেশ দিয়েছিলেন। সেই সাথে আন্দোলনকারীদের রাজাকার হিসেবে উল্লেখ করে তাদের ফাঁসি দেওয়ার কথাও বলেন। সিআইডির ফরেনসিক টেস্টে এর প্রমাণ পাওয়া গেছে বলে সাক্ষ্যে উল্লেখ করেছেন এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি আদালতকে বলেন, গত বছরের ডিসেম্বরে বিভিন্ন জনের সাথে শেখ হাসিনার কথোপকথনের ৬৯টি অডিও ও ৩টি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করেন। পরে সিআইডির ফরেনসিক টেস্ট করানো হয় ওই অডিওগুলোর। সাবেক মেয়র ফজলে নূর তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের সাথে শেখ হাসিনার কথোপকথনের বিষয়টি ট্রাইব্যুনালে তুলে ধরেন প্রসিকিউটর। শেখ হাসিনা এবং ফজলে নূর তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন, এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে হবে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনাও এসছে। শেখ হাসিনা এবং মাকসুদ কামাল সাহেবের যে ফোন আলাপ, তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকেও মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে। আন্দোলন দমন নিয়ে হাসানুল হক ইনুর সাথে একাধিক কথোপকথন নিয়েও সাক্ষ্য দেন সাক্ষী। শেখ হাসিনা এবং ইনুর মামলায় আপনারা যেটা দেখেছেন, ধরে নিয়ে যাওয়া হবে আন্দোলনকারীদেরকে, তারপরে আইনানুগ ব্যবস্থা হবে, কিন্তু আসলে জেলখানায় পাঠানো হবে না। স্ক্রলে বলা হবে যে তাদেরকে জেলখানায় পাঠাতে, বাস্তবে ছেড়ে দেবে। আর কি এই শব্দটা, তার মানে তাদেরকে মেরে ফেলা। পরে কথোপকথনের অডিওগুলো শোনেন আদালত। প্রসিকিউশন জানিয়েছে এরপরে সাক্ষ্য দিবেন এই মামলার তদন্ত কর্মকর্তা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের নির্বিঘ্নে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। মুস্তাফা মল্লিক জানাচ্ছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতিসংঘ সদর দপ্তরে জ্যেষ্ঠ বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক ডক্টর নগুজি অকনজি ইউএলআর সঙ্গে বৈঠক করেন তিনি। বাংলাদেশ যাতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ যেন এমন সমস্যার মুখে না পড়ে সেজন্য ডব্লিউটিওর কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ডব্লিউটিও প্রধান। প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তাদের সংক্ষিপ্ত কথোপকথনে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার, ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্ধারিত সময়ের মধ্যেই দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে। মাতৃ স্বাস্থ্যসেবার জন্য বিশেষ করে গর্ভাবস্থায় নারীদের ঋণ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি গ্রামীণ নারীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা বলেন। প্রধান উপদেষ্টা গ্লোবাল এডুকেশন ডিনারে অংশ নিয়ে পরিবর্তনশীল পৃথিবীতে সবাইকে শিক্ষার পক্ষে প্রচার চালানোর আহ্বান জানান। অনুষ্ঠানে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য প্রধান উপদেষ্টাকে বিগ চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। প্যারিসের মেয়র অ্যান হিডালগো দেখা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি অনুষ্ঠানেও যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়নের উপর জোর দেন তিনি। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই। দেশের হৃদরোগ চিকিৎসায় ৩৬টি সেন্টারের ২৮টিই রয়েছে রাজধানী ঢাকায়। এ কারণে হার্ট অ্যাটাক, বাইপাস সার্জারি সহ হৃদরোগজনিত চিকিৎসা নেন এমন ৯৮% জটিল রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় আসতে হয়। হৃদরোগ চিকিৎসা কেন্দ্রগুলো দেশের প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়ার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো চিকিৎসা না পেয়ে হৃদরোগে অকাল মৃত্যু বাড়ছেই। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে আলোচনা। হৃদরোগ বিশেষজ্ঞরা বলছেন, দেশে ৩৪% মৃত্যুই ঘটছে হৃদরোগে। এই মৃত্যুর অধিকাংশই অকাল মৃত্যু। অথচ সচেতনতা বাড়িয়ে সময়মতো পিসিআর চিকিৎসা দেয়া গেলে হৃদরোগ জটিলতায় মৃত্যু কমানো সম্ভব। মুহূর্তের মধ্যে যখন আমরা রাত্রে সে আবার সুস্থ মতো ঘুমাতে পারি, আমাদের হৃদয় একটা রোগী প্রায় এসটিলিভেটেড এমআই নিয়ে আসে, প্রচণ্ড ব্যথা, আমরা যদি প্রাইমারি পিসিআই করে দিই সে তার ব্যথা কমে যায়। বিশ্বব্যাপী হৃদরোগ সমস্যা বেড়েছে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, ২০২২ সালে বিশ্বে প্রায় ২ কোটি মানুষের মৃত্যু হয়েছে হৃদরোগে, যা মোট মৃত্যুর ৩২%। দুঃখের বিষয় হচ্ছে এই ৩৬টা বা ৩৫টা সেন্টারের ২৮টার অবস্থান হচ্ছে ঢাকা শহরে, আর ঢাকার বাইরে যে বাংলাদেশ আছে সেখানে অবস্থান মাত্র 7টা কি 8টা সেন্টার। হৃদরোগ চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজকে আধুনিকায়ন, পাশাপাশি প্রত্যন্তে হৃদরোগ চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। আমি আশা করব এই ডিপার্টমেন্টকে উনি যদি ব্যাকআপ দেন, তারা কিন্তু এই প্রাইমারি পিসিআই প্রোগ্রামটা আরও বেশি ফলপ্রসূ আকারে আপনাদের সামনে দেখাতে পারবেন। অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগীয় প্রধান ডাক্তার কাজী নজরুল ইসলামের হৃদরোগ নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও ঢাকা মেডিকেলের সিসিইউতে নতুন 20টি শয্যার সংযোগ কার্যক্রমের উদ্বোধন হয়।
বিশ্ব হার্ট দিবসের এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে ৫৬,০০০ স্কয়ার মাইল জুড়ে শীর্ষক মোবাইল হেলথ কেয়ার প্রোগ্রাম চালু করছে স্কয়ার গ্রুপ। গুলশানের স্যামসন সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। মানবজাতির কল্যাণে যে স্বপ্ন জীবন জুড়ে দেখেছেন স্যামসন এইচ চৌধুরী, এই উদ্যোগ তারই পদাঙ্ক অনুসরণ করে বলে জানান তিনি। লালা নওশিন জানাচ্ছেন। দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছিলেন স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তার জন্মশতবর্ষে স্কয়ার গ্রুপের উদ্যোগ ৫৬,০০০ স্কয়ার মাইল জুড়ে মোবাইল স্বাস্থ্যসেবা। বুধবার এই উদ্যোগের ঘোষণা দেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। এর আগে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে তিনি জানান, বাংলাদেশের প্রতিটি প্রান্তে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতীক এই উদ্যোগ। সারা দেশব্যাপী এই মোবাইল হসপিটালটি মুভ করবে নিম্ন মধ্যবিত্ত মানুষ, যাদের ডক্টরের কাছে যাওয়ার মতো যথেষ্ট সামর্থ্য নাই, তাদের জন্যই এই হসপিটালটি মুভ করবে। আমরা মনে করি যারা আমাদের দেশের মানুষ, যারা আমাদেরকে এই জায়গায় আসতে সাহায্য করেছে, এই সার্ভিসটা আমরা তাদের জন্য প্রোভাইড করতে চাই। এর সঙ্গে যদি কেউ সহযোগিতা করতে চায়, মোস্ট ওয়েলকাম। মানে এটার মধ্যে আমাদের কোনো মানে অর্থনৈতিক কোনো নেই, যে ইটস নট আ বিজনেস ফর আস। মোবাইলে হেলথ কেয়ারের মাধ্যমে চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর কথা জানান তিনি। মেয়েদের অনেক সময় এমন শারীরিক কিছু অসুবিধা হয় বা রোগ হয়, যেগুলো ইভেন তারা তাদের হাজব্যান্ডদের সঙ্গেও শেয়ার করতে করে না বা করতে লজ্জা পায়। তো সেই ক্ষেত্রে আমাদের ফিমেল কলিগসরা, ফিমেল ডক্টররা আমরা পাঠিয়ে এগুলো আমরা তাদেরকে চিকিৎসা তাদের আমরা ব্যবস্থা করব, এবং অলরেডি সেটাও আমরা শুরু করেছি। আয়োজনে উপস্থিত ছিলেন স্কয়ার পরিবারের কর্মকর্তারা। বৃহস্পতিবার ঢাকার কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রালে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্যামসন এইচ চৌধুরীর পরিবারের সদস্যরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টার সময় ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, ঝটিকা মিছিল ও অপতৎপরতার পেছনে দেশ ও বিদেশ থেকে অর্থায়ন করা হচ্ছে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে দলটির প্রায় ২৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিএমপি। বিভিন্ন আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেড দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার জব্দ করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হোটেল, ফ্ল্যাট, ছাত্রাবাসে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে সহযোগিতা চেয়েছে পুলিশ। বাংলাদেশ পুলিশ, স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এই সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত ২৪৪ জন 244 জনকে গ্রেফতার করা হয়। ডিএমপির এই কর্মকর্তা বলেন, দেশ বিরোধী যে কোনো অপতৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে পুলিশ। স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে যখন স্থিতিশীল অবস্থায় এসে একটি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সদস্যরা অপতৎপরতা চালাচ্ছে, যেটি আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড রুখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। কেবল আলোচনায় সীমাবদ্ধ না থেকে জলবায়ু উদ্বাস্তুদের জন্য সময়োপযোগী পদক্ষেপে জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীতে ন্যায়সঙ্গত রূপান্তর শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে বক্তারা জলবায়ু অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগের বাধ্যবাধকতা তুলে ধরেন। মোশাহিদ রনি জানাচ্ছেন। জলবায়ু পরিবর্তন কেবল বৈশ্বিক সংকট নয়, এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা।
তথ্য বলছে গত ২০ বছরে জলবায়ু বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় শীর্ষ 10-এ রয়েছে বাংলাদেশ। বছরে গড়ে ৭০ লাখ মানুষ চরম আবহাওয়ার শিকার যেমন হচ্ছেন, তেমনি প্রায় ৯ লাখের বেশি বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হচ্ছেন। এমন পরিস্থিতিতে জলবায়ু অভিবাসনের ন্যায্যতা নিশ্চিতে 2 দিনের ন্যায়সঙ্গত রূপান্তর সম্মেলন 2025-এর পর্দা উঠল। আয়োজনে যোগ দিয়ে বক্তারা শ্রমবাজারের বিপর্যয় রোধে গার্মেন্টস, ট্যানারি, নির্মাণ ও কৃষিখাতে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উৎপাদনশীলতা বাড়াতে এবং পরিবেশগত মান উন্নত করতে এই পরিবর্তনগুলো যেভাবে সাহায্য করবে, পাশাপাশি আমাদের শ্রমিকদের জন্য চাকরির ঝুঁকিও তৈরি করছে। The report calls upon heat health action plans, mandatory employers policies as well, specific protection for vulnerable groups. বাংলাদেশের শ্রমিক আন্দোলন এবং শ্রমিক আন্দোলনকে সহায়তা করে যে সমস্ত সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তাদের সবাই মিলে আমরা একটা কল অফ অ্যাকশন। A just transition would ensure fairer distribution of economic gains and manage environmental, digital and demographic transitions so that no one is left behind. টেকসই অভিযাত্রা নিশ্চিতে নারী, যুবক এবং অভিবাসী শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া ন্যায়সঙ্গত রূপান্তর পূর্ণাঙ্গ হবে না বলে মত বিশিষ্টজনদের। Historically, we do have a couple of sectors in which we work already together, which is good for the economy of Bangladesh, which is also interestingly because we have a comparative advantage as the Netherlands. That's of course the water sector, which we do have a lot of collaboration already for a long time. উপকূলাঞ্চলে প্রতি বছরই ঝঞ্ঝা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে এবং অনেক মানুষ কিন্তু ক্লাইমেট ভিকটিম হয়ে উদ্বাস্তু হচ্ছে। হাজার হাজার লোক চলে যাচ্ছে বিভিন্ন শহরে এই কাজের জন্য, যেহেতু তাদের এক্সট্রা প্রেশার পড়ছে আমাদের শহরগুলোতে এবং আমাদের কাজের ক্ষেত্রে। সেখানে গিয়ে কিন্তু তারা নানাভাবে আবার বিপদগ্রস্ত হচ্ছে এবং এই যে নানা ধরনের সমস্যা এবং অপরাধ প্রবণতাও কিন্তু বাড়ছে বিভিন্ন শহরে। এই সমস্যা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে এবং যেটা বেড়ে গেছে এবং আরও বাড়বে সামনে যদি আমরা এটা নিয়ে কাজ না করি। আমাদের সবার হাত এক হতে হবে এবং তখনই কিন্তু আমরা একটা ভালো কিছু করতে পারবো। এবং একটি কথা আমি সবসময় বলি, ক্ষমতা আর মমতা, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে একটু মমতা মিশিয়ে এগিয়ে আসলে আমাদের এই দেশটা ভালো থাকবে, আমাদের এই মানুষগুলো ভালো থাকবে এবং আমরাও ভালো থাকবো। যে উন্নয়নের কথা আমরা দীর্ঘ প্রায় 1 দশকের বেশি সময় ধরে শুনেছি, এটা আসলে উন্নয়ন না, এটা উন্নয়নের একটা অংশ হতে পারে। উন্নয়ন হলে একটা সামগ্রিক চিন্তাধারা, কিন্তু এই সামগ্রিক চিন্তাধারা থেকে আমরা যখন বেরিয়ে যাই, আমরা যখন একটা অন্যরকম বয়ান তৈরি করি আমাদের নিজেদের জন্য, এইটা আসলে উন্নয়ন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় ন্যায়সঙ্গত রূপান্তর শুধু একটি নীতিমালা নয়, বরং এটি ন্যায্যতার দাবি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। ভাঙন রোধসহ নদী তীরের এলাকার পরিবেশের টেকসই উন্নয়নে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেছেন পরিবেশবাদীরা। বিশিষ্টজনেরা বলেছেন, সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে রংপুরের তিস্তা তীরবর্তী অঞ্চলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন কর্মসূচি পরিবেশগত সংকট মোকাবিলায় সহায়ক হবে। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিংকের সহায়তায় প্রত্যন্ত অঞ্চলে সবুজ বেষ্টনী গড়তে নতুন প্রজন্মের মাঝে বিতরণ করা হয় দেশীয় নানা জাতের গাছের চারা। মেরিনা লাভলির তথ্য ও হাসানুল হক সুমনের ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। বন্যা ও নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কষাঘাতে জর্জরিত রংপুরের নদী তীরের বাসিন্দারা প্রতি বছরই বাস্তুচ্যুত হচ্ছেন অসংখ্য মানুষ। হুমকিতে জীববৈচিত্র্য। পরিস্থিতির উত্তরণে প্রাকৃতিক সুরক্ষা বলয় তৈরিতে বাংলালিংককে সাথে নিয়ে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও তিস্তা সেতু রক্ষা বাঁধে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা এই যে বৃক্ষরোপণ করছি, এই যে গাছ বড় হচ্ছে এবং এই যে সবুজের সমারোহ ঘটছে, এই সবুজ কিন্তু আমাদের মানসিক প্রশান্তি দিচ্ছে, সবুজ আমাদের স্বাস্থ্য ভালো রাখছে,
সবুজের ভেতরে যখন আমরা চলাফেরা করি আমাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ভালো থাকে। আসুন বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে যত জায়গা আছে, পতিত জমি আছে, সেখানে বৃক্ষরোপণ করি এবং সবুজে বাংলাদেশটাকে ছেয়ে ফেলি। সবুজ উৎসবে পরিবেশ সুরক্ষার প্রত্যয় শিক্ষার্থী ও পরিবেশ কর্মীদের। গাছ আমাদের অক্সিজেন দেয়, এটা রোপণ করব এবং রক্ষণাবেক্ষণ করব। আমাদেরও প্রয়োজন গাছকে সুন্দরভাবে আগলে রাখার। একমাত্র গাছই হলো সুন্দর প্রকৃতিকে সাজানোর জন্য। এরকম অনুষ্ঠান প্রতি বছর হলে এই এলাকা গাছে ছেয়ে যাবে, গাছগুলো সুন্দরভাবে লাগানো হবে এবং এটার পরিচর্যা সুন্দরভাবে হবে। সুধীজনরা বলছেন নতুন প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গতিশীলতা আসবে সবুজায়নে। আমাদের এই তিস্তা নদী যদি আমরা প্রকৃতিভাবে যদি আমরা সাজাতে চাই, প্রতিটা জায়গায় আমাদের গাছ লাগাতে হবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে কাজটা করছে, এই মহৎ উদ্যোগের সাথে বাংলালিংক যে অ্যাসোসিয়েটেড হতে পারছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমরা সবসময় এই ধরনের উদ্যোগকে সবসময় স্বাগত জানাই এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশকে সবুজে গড়তে চাচ্ছি। অন্যান্য জায়গার মতো রংপুরেও এই বৃক্ষরোপণে আমরা নিজেদেরকে নিবেদিত করতে পেরেছি। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে শুধু বৃক্ষরোপণই নয়, সচেতনতা ও পরিবেশ বান্ধব উন্নয়নের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। শিক্ষার্থীদের হাতে কলমে কৃষি শেখাতে বিদ্যালয় ভবনের ছাদকে সাজানো হয়েছে সবুজ ফসলি আয়োজনে। শিক্ষার্থীদের উদ্যোগ আর শিক্ষকদের তত্ত্বাবধানে ভিন্নধর্মী এই ছাদ কৃষি গড়া হয়েছে মুন্সিগঞ্জ জেলা সদরের বজ্রযোগিনী গ্রামে। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়। এখানে তিনতলা ভবনের উপরে ৩৫০০ বর্গফুটের এই ছাদে গত ২ বছর ধরে চলছে ছাদ কৃষির চর্চা। এখানে শিক্ষার্থীরা শুধু বইয়ের পাতার শিক্ষা নয়, হাতে কলমে শিখছে ফসল উৎপাদনের পদ্ধতি। এই কৃষি শিক্ষার ভিতরে বইতে যা লেখা আছে সেটা পড়ে তোমরা কতটুকু বুঝতে পারো? বই পড়েও বোঝা যায়, তারপরে আমরা প্র্যাকটিক্যালি আমাদের শিক্ষকরা মাঠে দেখায় দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেও একজন কৃষিপ্রাণ মানুষ, তার নেতৃত্বে চলছে কার্যক্রমটি। ছাদের যে বিশাল জায়গা রয়েছে, এটা একটা সম্ভাবনা আছে। তারপর থেকে শুরু হলো যে আমি ছাদে কিছু করব। আমার মূলত লক্ষ্য হচ্ছে যে বিষমুক্ত বেগুন সাপ্লাই দেওয়া। এই পাঠশালায় শেখানো হয় ফসলের ক্ষয়ক্ষতি রোধে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াও ফসল উৎপাদনের কৌশল। চেনানো হয় ফসলের বন্ধু পোকা, আধুনিক কৃষি কৌশল আর টেকসই কৃষির নানা দিক। আচ্ছা, উপকারী পোকাগুলি কোনগুলি? মৌমাছি, তারপরে প্রজাপতি, ঘাসফড়িং, আর এগুলি কিন্তু আমরা রাখবো, এগুলো উপকার লাগবে। শিক্ষার্থী এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় এটি শুধুই স্কুল প্রাঙ্গণে বা ছাদের উপর একটি ছাদ কৃষি নয়, এটি শিক্ষার্থীদের সরাসরি কৃষি জ্ঞান আরোহণের একটি ক্ষেত্র। এই কাজটি দেশের অন্যান্য স্কুলেও একইভাবে সম্প্রসারণ ঘটতে পারে। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয় থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে এশিয়া কাপ টি-20 ক্রিকেট। এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াই গুরুত্বপূর্ণ ম্যাচে কিছুক্ষণ পর ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। সুপার 4-এ ভারতের বিপক্ষে ম্যাচের পরদিনই আবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। টানা 2 ম্যাচের ধকল কাটাতে সোমবার শেষবার অনুশীলন করেছে টাইগাররা। শুরুতে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে চোট পান অধিনায়ক লিটন, তবে ভারতের বিপক্ষে লিটনের খেলা না খেলা নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি ম্যানেজমেন্ট। সুপার 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ছন্দে রয়েছে টিম টাইগার্স। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে এখনও অপরাজিত ভারত। টি-20তে এখনও পর্যন্ত 17 ম্যাচ খেলেছে 2 দল। এর মধ্যে ভারত জিতেছে 16 বার, বাংলাদেশ মাত্র 1টি ম্যাচে জয় পেয়েছে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব।
দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানের 17 এবং ফিলিপিন্সে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 84 জন, নিখোঁজ রয়েছেন 124 জন। টাইফুনটি ফিলিপিন্সের উত্তর, তাইওয়ানের দক্ষিণ এবং হংকংয়ে আঘাত হেনে চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলীয় জেলা হুয়ালিয়েনে। ওই জেলার প্রশাসনিক কর্মকর্তা লি কোয়ানতিং জানান, ঝড়ের আঘাতে হুয়ালিয়েনে 14 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 18 জন। হংকংয়ে আহত অন্তত 62 জন। এছাড়াও চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিটোল টাটা বিশেষ সংবাদ। গাজা যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ায় অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি থেকে সাংবাদিক অ্যান্টনিও ল্যাটুফকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছিল। এমন অভিযোগে আদালত সম্প্রচার মাধ্যমটিকে $1,50,000 অস্ট্রেলীয় ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। ফেডারেল কোর্টের বিচারক ড্যারিল রাগিয়া বলেন, এবিসি তাদের কর্মীর অধিকার বিসর্জন দিয়ে একটি গোষ্ঠীকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে, যা জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। এই জরিমানার লক্ষ্য কেবল ক্ষতিপূরণ নয়, বরং এবিসি যাতে ভবিষ্যতে এমন ভুল থেকে শিক্ষা নেয় এবং এটি আর কখনো না ঘটে। লাটুফ তার ইনস্টাগ্রামের স্টোরিতে হিউম্যান রাইটস ওয়াচের একটি পোস্ট শেয়ার করেন, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করা হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্র চায়নি বলে দুদেশের শুল্ক আলোচনায় ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। দুদেশের শুল্ক চুক্তি নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী সামনে আরও চ্যালেঞ্জ আছে উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান। অর্থনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং কূটনীতিকদের অংশগ্রহণে সেমিনারে বিশেষ অতিথি বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্র কেনার থেকে বিক্রি করতে বেশি আগ্রহী। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানী তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টার সময় আটক প্রায় 250, বিদেশ থেকে অর্থ যোগান হচ্ছে বলছে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে বোমা বর্ষণের নির্দেশ দেন শেখ হাসিনা। রাজাকার হিসেবে ফাঁসি দেওয়ার কথোপকথন ফরেনসিক টেস্টে প্রমাণিত। জাতিসংঘে সাইডলাইন বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের নির্বিঘ্ন উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সমর্থন প্রত্যাশা। সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান। জলবায়ু উদ্বাস্তুদের জন্য সময়োপযোগী পদক্ষেপে গুরুত্বারোপ। দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে রংপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশগত সংকট মোকাবেলায় সহায়ক হওয়ার প্রত্যাশা। এবং এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। দুবাইয়ে ম্যাচ শুরু রাত 8:30টায়। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।